আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের চাঁদের পাহাড়ে চ্যাপ্টার 3টা পড়াবো। তোমরা মন দিয়ে শোনো। নূতন পথ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামলো, তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পেছনে তার থাকার কোয়ার্টার পায়রার খোপের মতো ছোট। সে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল, সেখানা কুসুমের দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই সব। এরকম ব্যবস্থার কারণ হচ্ছে যে এসব স্টেশন মোটেই আয়কর নয়। এর অস্তিত্ব এখনও পরীক্ষা সাপেক্ষ। এদের পেছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি সেই গেল, আর সারা দিন রাত ট্রেন নেই। সুতরাং তার হাতের প্রচুর অবসর। চার্জ বুঝে নিতে হবে, এই যা একটু কাজ। আগের স্টেশন মাস্টারটি গুজরাটি, বেশ ইংরাজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝবার বেশি কিছু নেই। গুজরাটি ভদ্রলোক তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হয় সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন। দুজনে প্ল্যাটফর্মের এদিকে ওদিকে পাইচারি করলে। শঙ্কর বললে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাটি ভদ্রলোকটি বললে, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্কর আর পিড়াপিড়ি করলে না। রাতে ভদ্রলোক রুটি করে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, ওই যা, ভুলে গেছি। কি হলো? খাবার জল নেই। মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না। একটা কুয়ো আছে, তার জল বেজায় তেতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো কাজ হয় না। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই, এখানে স্টেশন করেছে কেন তা শঙ্কর বুঝতে পারল না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে, রাঁধে, খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। দুপুরে বই পড়ে কি বড় টেবিলে শুয়ে ঘুমোয়। বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পাইচারি করে। স্টেশনের চারধারে ধুধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি, সারা চক্রবাল জুড়ে ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটির ওকে বারণ করে গিয়েছে একা যেন এইসব মাঠে সে না বেড়াতে বেরোয়। শঙ্কর বলেছিল কেন? সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি, কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রি মিলল। রাত বেশি না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশনে ঘরে বাতি জেলে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই সে শোবে। সামনের কাঁচ বসানোর, দরজাটি বন্ধ আছে, কিন্তু আগাল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে, দরজার ঠিক বাইরে কাঁচে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজা একটু জোরে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত। টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট 2, কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কত কাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অশনাক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে এলো। সে তাড়াতাড়ি গিয়ে দরজা আগালটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারলে স্টেশনের চারদিকে কাঁটাতারের বেড়া কেন। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র, বাকি উত্তরটা পেতে 2-1 দিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রে সব ঘটনা বললে। গার্ড লোকটি ভালো। সব শুনে বললে, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে তোমার মতোই একটা ছোট্ট স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড! সে কি,
একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, বেশ সাবধানে থেকো সর্বদা। নিশ্চিন্ত হয়ে শঙ্কর পড়ল। এরা কি কথাটা চেপে যেতে চায়? শঙ্কর সিংহ ছাড়া আর কিন্তু কিছু আছে নাকি? যাই হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্ম স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে বা ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তর, ঘরে অন্ধকার নামে, প্ল্যাটফর্মের ইউকা গাছের ডালপালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহর প্রহরে শিয়াল ডাকে। একদিনে গভীর রাত্রে দূরে কোথায় সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবনই সে চেয়েছিল। তার রক্তে আছে। এই জীবনহীন, প্রান্তরহীন, রহস্যময়ী রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। শান্ত নিরাপদ জীবন, নিরীহ কেরানি জীবন হতে পারে, তার নয়। সেদিন বিকালে ট্রেন রওনা করে দিয়ে নিজের কোয়ার্টারে রান্না করতে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটির গায়ে একটা সে 3 হাত কিছু দেখে 3 হাত লাফিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে খরিস গোখুরা। তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরে মুখ বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়তো, তাহলে না, এখন সাপটাকে মারবার কি ব্যবস্থা করা যায়। কিন্তু সাপটা পরমুহূর্তে খুঁটি বেয়ে ওপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। এই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো এবং কোনো রকমে রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে এলো স্টেশন ঘরে। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপটা এখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে, তাকে কি ঠেকিয়ে রাখা যাবে? পরদিন সকালে ট্রেনের গাড়ি থেকে একটা নূতন কুলি আর রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে 2 দিন মোম্বাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন স্টেশনে দিয়ে যায়। সপ্তাহে 2 দিন মোম্বাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন স্টেশনে কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয়, গুজরাটের অঞ্চলে বাড়ি। সে বস্তা নামিয়ে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে, এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়েই যেন তাড়াতাড়ি গাড়িতে উঠে গিয়ে পড়ল। কুলির সে দৃষ্টি শঙ্কর চোখ এড়ায়নি। কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে, কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না। প্রকাশ করা যেন বারণ আছে। ব্যাপার কি? 2 দিন পরে ট্রেন পাশ করে সে ট্রেনের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে, আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছে। আর কি, সেই খরিশ গোখরো সাপটা। পূর্ব দৃষ্ট সাপটা হতে পারে, নূতন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই। শঙ্কর সেই দিন স্টেশন ঘরে নিজের কোয়ার্টারে ও চারধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল, সারা জায়গা মাটির বড় বড় গর্ত। কোয়ার্টারের উঠোনে, রান্নাঘরের দেওয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরে মাটি। তবু সে কিছু বুঝতে পারলে না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে, রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতড়ে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কালের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বাললে। সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরেই বসে রইল। দেওয়ালে ও তার বিছানার মাঝামাঝি জায়গার মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আধারে লেগে থক হয়ে গেছে আফ্রিকার হিংস্রতম সাপ কালো মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্য নয়। এখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে, তার ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পূর্বজন্ম, বা তাও শুনেছিল শঙ্কর একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না।
আর তার স্নায়ুমণ্ডলীর ওপর সেই ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝলে হাতে যদি একটু কেঁপে যায় তবে মুহূর্তে সাপটা তাকে আলো সেরে যাবে। সেই মুহূর্তেই আলো আর আঁধারি কেটে যাবে এবং তক্ষুনি সে আক্রমণ করবে। সে বুঝলে তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও আকম্পিত হাতের টর্চটাকে সাপের চোখের দিকে ধরে থাকার ওপর। যতক্ষণ সে এই রকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ। কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায়, শঙ্কর টর্চটাকে ধরেই রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতন। কি ভীষণ শক্তি! ওর রাগ প্রকাশ পাচ্ছে। চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশি সরু দেহটা। শঙ্কর ভুলে গেল চারধারের সব আসবাবপত্র, আফ্রিকা দেশটা, তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কুসুম লাইনটা, তার দেশ, তার মা বাবা, সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজলে আলোর দানার মতন পরিণত হয়েছে। তার বাইরে সব শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরে বিশ্বের মতো অন্ধকার। সব সত্য কেবল এই মহাহিংস উদ্যত ফনা মাম্বা, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে আসছে, কনুই থেকে বগল পর্যন্ত হাতের যেন সাড়া নেই। কতক্ষণ সে তার টর্চটা ধরে থাকবে? আলোর দানার দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র, কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না, সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে না, কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনি জ্বলছে। রাত না দিন, ভোর হবে না সন্ধ্যা হবে, শঙ্কর নিজেকে সামলে নিল। সে ওই চোখ দুটোর জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মহাগ্রস্ত করে তুলেছে। সে সজাগ থাকবে। তেপান্তরের মাঠে চাইলেও কেউ কোথাও নেই, সে জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার ওপর নির্ভর করছে তার জীবন, কিন্তু সে পারছে না। তার যেন টনটন করছে হাতটা। কতক্ষণ সে টর্চটা ধরে থাকবে? সাপে না হয় ছোবলে দিক হাতখানা একটু নামিয়ে নিলে সে আরাম বোধ করে। তারপরেই ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজলো। ঠিক রাত 3টে পর্যন্ত বোধহয় শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গেই তার হাত কেঁপে ওঠে, নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে, কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কেন? শঙ্কর বুঝতে পারলে সাপটা সাময়িক মোহগ্রস্ত হয়েছে। এই অবসর বিদ্যুতের চেয়ে বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগাল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজার বাইরে থেকে বন্ধ করে দিল। সকালের ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডটা বললে সব ব্যাপার। গার্ড বললে, চলো দেখি স্টেশন ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্ন পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো। বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছো কাল রাতে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে 2জন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিসীমানায় কোনো লোক আসে না। বন্ধুভাবে কথাটা তোমায় বললাম, ওপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এই কথাটা শুনেছ। ট্রান্সফারের দরখাস্ত দাও। শঙ্কর বলে, দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে। তুমি একটা উপকার করো, আমি এখানে একেবারে নিরস্ত্র, আমাকে একটা বন্দুক কি রিভলভার যাবার পথে দিয়ে যাও, আর কিছু কার্বলিক অ্যাসিড, ফিরবার পথে কার্বলিক অ্যাসিডটা আমাকে দিয়ে যেও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিলে এবং দুজনে মিলে সারা দিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালে। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালে কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের বাইরে সাপ দিনে মানে ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিল। ডাউন ট্রেনে গার্ডের কাছ থেকে 1 বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিলে কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যে রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুকও দিলে। তাহলে তোমরা চ্যাপ্টার 3টা বুঝতে পারলে। এর থেকে আমি কোয়েশ্চেন আনসারও তোমাদের পাঠাবো। তোমাদের কীরম লাগছে আমাকে জানিও। আমাকে
মেসেজ করে জানাতে পারো। আর সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো ভিডিও তোমরা তাহলে পাবে। ভালো থেকো।